কাছে পিঠে কেউ নেই তো? একটু একা হয়ে বসুন। আজ আমি আপনাদের আমার জীবনের এমন এক অধ্যায়ের কথা বলবো, যা হয়তো সমাজের চোখে অপরাধ, কিন্তু আমার একাকী হৃদয় সেই সময়টায় নিজের অজান্তেই এক নিষিদ্ধ আকর্ষণের গভীরে তলিয়ে গিয়েছিল। এটা আমার একান্ত ব্যক্তিগত গল্প, যা হয়তো আপনার ভেতরেও চাপা পড়ে থাকা কোনো গোপন অনুভূতির তারে ঘা দেবে। গল্পটা শুরু করার আগে আমি শুধু এটুকু বলতে চাই, জীবনটা খুব জটিল, আর মানুষের মন তার চাইতেও বেশি জটিল। যে পরিস্থিতিতে পড়ে আমি এই গল্পটা বলছি, সেই সময়টার কথা ভাবলে আজও আমার বুকটা কেমন শিরশির করে ওঠে। আজ আমার বয়স প্রায় 40 ছুঁই ছুঁই, কিন্তু সেই 22 বছরের শ্রেয়াকে যখন আমি ফিরে দেখি, তখন মনে হয় সে যেন অন্য এক মানুষ ছিল। আমার বাড়ি ছিল নদিয়া জেলায় এক শান্ত গ্রামে, যেখানে সমাজ আর পরিবারের বাঁধনগুলো খুব মজবুত, কিন্তু সেই বাঁধনগুলোই যে কোনো সময় অদৃশ্য এক চোরাবালির মতো টেনে ধরে মানুষকে, সেটা আমি সেদিন বুঝেছিলাম। আমি যখন নতুন বউ হয়ে এই বাড়িতে এসেছিলাম, তখন আমার মনে হাজারো স্বপ্ন। শাশুড়ি, শ্বশুর, দেওর সবাইকেই আপন করে নিতে চাইতাম। আমার স্বামী রবিন একটা বড় কোম্পানির চাকরি করত, আর সেই সুবাদে প্রায়শই তাকে কর্মসূত্রে বাইরে থাকতে হতো। সপ্তাহখানেক বা তারও বেশি সময় ধরে সে বাড়ির বাইরে থাকত, আর সেই সময়ে আমি একাকিত্বের এক অচেনা অন্ধকারে তলিয়ে যেতাম। বিয়ের পরপর এই একাকিত্বটা খুব বেশি চোখে পড়ত না। নতুন পরিবেশ, নতুন দায়িত্ব, এর মধ্যেই কেটে যাচ্ছিল দিনগুলো। কিন্তু যত দিন যেতে লাগলো, রবিনের অনুপস্থিতি যেন আমার মনের মধ্যে এক শূন্যতা তৈরি করতে শুরু করল। আর সেই শূন্যতা পূরণ করতে যেন অতি সন্তর্পণে, নীরবে আমার জীবনে প্রবেশ করল রবিনের ছোট ভাই অর্ঘ্য। তখন সবে বিয়ের 1 বছর হয়েছে আমার রূপটা হয়তো তখনও ছিল টলমলে নদীর ঢেউয়ের মতো। শাড়িতে আমাকে মানাতো বেশ, বিশেষ করে যখন আমি হালকা রঙের কোনো সুতির শাড়িতে নিজের শরীরটাকে জড়িয়ে রান্নাঘরে বা উঠোনে কাজ করতাম, তখন হয়তো আমার ভেতরের এক নারীত্বের স্নিগ্ধতা ফুটে উঠত। আজও মনে আছে, একদিন দুপুরবেলা রবিন অফিসের কাজে বাইরে, আমি বারান্দায় বসে পুরনো একটা বই পড়ছিলাম। সেদিন পরেছিলাম একটা হালকা নীল রঙের জামদানি শাড়ি, যার আঁচলটা বুকের ওপর আলগা করে ফেলা ছিল। চুলগুলো তখনও ছিল কোমরের নিচ পর্যন্ত লম্বা, আর আমি সেগুলোকে একটা আলগা খোপার মতো করে বেঁধে রেখেছিলাম। আমার চোখ দুটো হয়তো কৌতূহলে উজ্জ্বল ছিল, আর ঠোঁটে লেগেছিল এক চিলতে হাসি। আমার শরীরের প্রতিটি ভাঁজে সেদিন যেন এক ধরনের স্নিগ্ধ লাবণ্য ফুটে উঠছিল, যা হয়তো আমার অজান্তেই অন্য কারো চোখে ধরা পড়ছিল। আমি হয়তো তখন বুঝিনি অর্ঘ্য কখন আমার পাশের চেয়ারটায় এসে নিঃশব্দে বসেছিল। ওর দিকে তাকাতেই দেখি ও একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমার ভেতরটা কেমন যেন শিরশির করে উঠল। চোখাচোখি হতেই ও একটা ম্লান হাসি হাসল। ওর চোখে আমি সেদিন যে অদ্ভুত এক আকর্ষণ দেখেছিলাম, তা আজও আমার মনে গেঁথে আছে। প্রথম দিকে আমি বিষয়টাকে তেমন পাত্তা দিইনি, ভেবেছিলাম হয়তো ছোট ভাইয়ের মতো দেখছে বা নতুন বৌদিকে দেখছে। কিন্তু সময়ের সাথে সাথে ওর এই দৃষ্টিতে, ওর কথায়, ওর আচরণে এমন কিছু পরিবর্তন আসতে শুরু করলো, যা আমাকে বারবার অস্বস্তিতে ফেলত। আমি নিজেকে বলতাম, শ্রেয়া, এসব কি ভাবছিস? ও তোর দেওর। কিন্তু মনের ভেতরের গভীরে কোথাও যেন এক অচেনা অনুভূতি তার জায়গা তৈরি করে নিচ্ছিল। অর্ঘ্য তখন কলেজে পড়ত। বাড়িতে থাকলে বেশিরভাগ সময়ই আমার আশেপাশে ঘুরঘুর করত। হয়তো রান্নাঘরের কাজে হাত লাগাত, অথবা উঠোনে বসে গল্প করত, বা কখনো কখনো আমার পাশে এসে বই পড়ত। ওর উপস্থিতিটা প্রথম ভালোই লাগত। রবিনের অনুপস্থিতিতে ওর সঙ্গটা আমার একাকিত্ব ঘোচাত। কিন্তু ধীরে ধীরে ওর সঙ্গ যেন এক অন্যরকম রং নিতে শুরু করল। যখন আমরা দুজন একা থাকতাম, তখন ওর চোখ দুটো যেন আমার ভেতরে কি খুঁজতে চাইত, যা আমি নিজেও বুঝতাম না। ওর স্পর্শগুলোও যেন আরও গভীর হতে শুরু করল। হয়তো কোনো জিনিসের জন্য হাত বাড়িয়েছি, আর অর্ঘ্য একই সাথে হাত বাড়িয়েছে, আর আমাদের হাত দুটো অজান্তেই ছুঁয়ে গেছে। সেই মুহূর্তের বিদ্যুৎ প্রবাহ আমার শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ তৈরি করত। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিতাম, আর আমার গাল দুটো লজ্জায় লাল হয়ে যেত। অর্ঘ্য তখন শুধু মিটিমিটি হাসত। সেই হাসিটা আমার ভেতরের অপরাধ বোধটাকে আরও বাড়িয়ে দিত। আমি নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করতাম যে এসব আমার মনের ভুল। আমি অবিবাহিত নই, আমি কারোর স্ত্রী, আর অর্ঘ্য আমার দেওরের মতো।
কিন্তু মনের গভীরে এক অজানা আকাঙ্ক্ষা যেন আমার ভেতরের দেয়ালগুলোকে ভাঙতে শুরু করেছিল। রবিনের ব্যস্ততা, আমার একাকিত্ব আর অর্ঘ্যর নীরব আকর্ষণ, এই তিনের মিশ্রণে আমার জীবনটা যেন এক জটিল ধাঁধার মতো হয়ে উঠছিল। আমি যেন নিজেরই ভেতরের এক অচেনা দিককে আবিষ্কার করছিলাম, যা আমাকে ভয়ে, দ্বিধায় আর এক অদ্ভুত উত্তেজনায় ডুবিয়ে দিচ্ছিল। হয়তো এই সব কথাগুলো আপনার কাছেও অদ্ভুত লাগছে, কিন্তু সেদিন আমার মনে যা ঘটেছিল তা আমি আজ নির্দ্বিধায় আপনাদের সামনে তুলে ধরছি। আমার গল্পটা এখনো অনেক বাকি। ভিডিওটা শেষ হওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলতেন না, কারণ এই গল্প আপনাকে এমন এক দুনিয়ায় নিয়ে যাবে যেখানে আবেগ আর যুক্তি একে অপরের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে। আমার সেই অনুভূতিগুলো ছিল এক লুকানো আগুনের মতো, যা আমাকে ভেতর ভেতর পুড়িয়ে মারছিল। আমি জানতাম সমাজ, পরিবার কারোর কাছে এই সম্পর্ক গ্রহণযোগ্য নয়। দিনের পর দিন এই চিন্তা আমাকে কুড়ে কুড়ে খেত। আমি নিজেকে বলতাম, শ্রেয়া, তুই কি করছিস? রবিনকে ঠকাচ্ছিস? কিন্তু অর্ঘ্য যখন আমার কাছাকাছি আসতো, যখন ওর নীরব চাহনি আমার চোখকে খুঁজত, তখন সব যুক্তি, সব বাধা যেন এক ফুৎকারে উড়ে যেত। আমার মনে হতো ও যেন আমার একাকিত্বটাকে, আমার অব্যক্ত আকাঙ্ক্ষাগুলোকে বুঝতে পারত। একবার রবিনকে বাইরে যেতে হয়েছিল প্রায় 2 সপ্তাহের জন্য। সেই সময়টা ছিল আমার জন্য এক কঠিন পরীক্ষা। অর্ঘ্য তখন সারাদিন বাড়িতেই থাকত। ওর পড়ালেখা, ওর বন্ধুদের সাথে আড্ডা সব যেন গৌণ হয়ে গিয়েছিল। ও আমার জন্য বাজার করত, কখনো কখনো রান্নাঘরের কাজে এসে আমাকে গল্প শোনাতো। আমরা একসাথে সন্ধ্যায় ছাদে বসে গল্প করতাম, যখন রাতের আকাশ তারার মেলায় ভরে উঠত। আমাদের কথার বিষয়বস্তু হয়তো খুবই সাধারণ থাকত, বই, সিনেমা, ভবিষ্যৎ পরিকল্পনা, কিন্তু সেই কথোপকথনগুলোর মধ্যে মিশে থাকতো এক গভীর অব্যক্ত আবেগ। অর্ঘ্যর চোখের তারায় আমি নিজেকে দেখতাম। ওর কথায় এক ধরনের নিজস্বতা ছিল যা আমাকে মুগ্ধ করত। ও যেন আমার মনের এমন কিছু কথা বুঝত যা রবিনও কখনো বুঝতে পারত না। এই বিষয়টা আমাকে আরো বেশি করে ওর দিকে টানতে শুরু করে। আমি নিজেকে বারবার বোঝাতাম যে আমার এই অনুভূতি ভুল। আমি জোর করে নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখতাম। কিন্তু রাতে নিস্তব্ধতা যখন নেমে আসতো, তখন অর্ঘ্যের সঙ্গ, ওর নীরব ভালোবাসা আমার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি করত। একদিন রাতে আমি রান্নাঘরে জল আনতে গিয়েছিলাম। তখন গভীর রাত, সবাই ঘুমিয়ে, আমি একা। হঠাৎ দেখি অর্ঘ্য রান্নাঘরের দিকে আসছে। ও আমাকে দেখে থমকে গেল। ওর চোখে আমি সেই পরিচিত তীব্র আকর্ষণ দেখলাম। ও আমার সামনে এসে দাঁড়ালো। আমাদের মাঝে শুধু কয়েক ইঞ্চি ব্যবধান। ওর নিঃশ্বাস আমি টের পাচ্ছিলাম। আমার বুকটা ধুকপুক করছিল। আমি কিছু বলতে পারছিলাম না। ও ধীরে ধীরে আমার হাতের উপর ওর হাত রাখল। ওর স্পর্শে আমার শরীর যেন কেঁপে উঠল। সেই স্পর্শে ছিল এক অদ্ভুত উন্মাদনা, যা আমাকে একদিকে ভয় পাচ্ছিল, অন্যদিকে এক তীব্র সুখ দিচ্ছিল। আমি ওর চোখে চোখ রেখেছিলাম, আর সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যেন এই পৃথিবীর সব নিয়ম কানুন, সব সম্পর্ক অর্থহীন। আমাদের এই গোপন টানটাই যেন একমাত্র সত্য। আমি জোর করে আমার হাত সরিয়ে নিতে চাইলাম, কিন্তু অর্ঘ্য আমার হাত ছাড়ল না। ও আমার মুখের দিকে ঝুঁকে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল যেন আমার সমস্ত সত্তা সেই মুহূর্তে ওর দিকে টেনে যাচ্ছে। আমার ভেতরে এক তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন একটা কাঁচ ভাঙার শব্দ এলো। আমার শাশুড়ি বোধহয় ঘুমের মধ্যে হাত থেকে জলের গ্লাস ফেলে দিয়েছিলেন। আমরা দুজনেই চমকে উঠলাম। অর্ঘ্য তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আমিও এক ঝটকায় রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। আমার সারা শরীর কাঁপছিল। সেই রাতে আমার আর ঘুম আসেনি। আমি বারবার নিজেকে প্রশ্ন করছিলাম, আমি কি করছিলাম? আমি কার স্ত্রী? পরের দিন থেকে আমি অর্ঘ্যকে এড়িয়ে চলতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল আমাদের এই সম্পর্কটা যদি আর এক ধাপও এগিয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। আমার সংসার ভাঙবে, আমার সম্মান ধুলায় মিশে যাবে। আমি অর্ঘ্যের চোখের দিকে তাকাতে পারছিলাম না। ও বুঝতে পারছিল যে আমি ওকে এড়িয়ে চলছি। ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ও আমার কাছে এসে জিজ্ঞেস করত, ভাবি, আপনি কি আমার উপর রেগে আছেন? আমি মিথ্যে করে বলতাম, না তো, আমার শরীরটা ভালো নেই। কিন্তু ও আমার চোখের দিকে তাকালে সব বুঝতে পারত। এভাবে বেশ কয়েকদিন কাটল। আমি খুব কষ্ট পাচ্ছিলাম।
একদিকে আমার ভেতরের আকাঙ্ক্ষা, অন্যদিকে আমার বিবেক। এক ধরনের সামাজিক দ্বন্দ্ব আমাকে ভেতর ভেতর শেষ করে দিচ্ছিল। অর্ঘ্য খুব কষ্ট পাচ্ছিল। ওর চোখে আমি সেই যন্ত্রণা স্পষ্ট দেখতে পেতাম। একদিন ও আমার ঘরে এসে বলল, ভাবি, আমি জানি আপনি কি ভাবছেন। আপনি আমাকে ঘৃণা করছেন, তাই না? আমি মাথা নিচু করেছিলাম। ও আমার সামনে এসে মেঝেতে বসে পড়ল। আমার হাত ধরে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি ভাবি। আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছুতেই নিজেকে আটকাতে পারি না। ওর চোখে জল এসে গিয়েছিল। আমার বুকটা ফেটে যাচ্ছিল। ওর এই সরল স্বীকারোক্তি আমাকে আরো বেশি অপরাধী করে তুলল। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম এই সম্পর্কটা আর চলতে পারে না। এটা আমাদের দুজনেকেই ধ্বংস করে দেবে। আমি ওকে বললাম, অর্ঘ্য, তুমি যা বলছো সে